আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগের একটি টেনশন চলছে। এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে, বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে, যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত। এই আদালতটি মূলত গঠিত হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে। রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলামী তারা প্যারামিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ, 30 লক্ষ মানুষকে হত্যা, লক্ষ লক্ষ ঘরবাড়ি পুড়ে ছারখার, অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল। সেই রকম মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে, তাদের বিচার করার জন্য 1973 সালে একটি আইন করা হয়, যেটি আইসিটি আপনারা আদালত, যেটা আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল। সেই ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টটি 1973 সালে করা হয়। মূল কারণ কি? মূল কারণটি ছিল যে বাংলাদেশে 1971-এর যুদ্ধে যারা গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ধর্মান্তর, রাষ্ট্র থেকে বিতাড়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার করা। এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল। আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের, গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল, তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল, তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে, জয়েন করেছে এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচারটি মূলত 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য করছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটির একটি বিশেষ বহর 5,000-এরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের। এই সেনাবাহিনী, তাদের এটি একটি সবচেয়ে লোভনীয় জায়গা। জীবনে একবার বা দুইবার যায়, তারা অন্তত 20 থেকে 30 লাখ টাকা করে, দুইবারে 50-60 লাখ টাকা আয় করে লাইফ টাইমে, পুলিশ, আর্মি, বিডিআর সবাই মিলে। তা এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয়, তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে। এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল, সে হচ্ছে এটা চিফ প্রসিকিউটর। আর যাকে চেয়ারম্যান বানানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটরদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম, যেটি কাহিনী না, সত্য ঘটনা, আপনারাও যাচাই করে নিতে পারেন। নজরুল ইসলামকে আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের মন্ত্রী হওয়া সত্ত্বেও জামাতি এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে। পরবর্তীতে যখন মীর কাশেম আলীর বিচার চলে, অর্থাৎ জামাত নেতা মীর কাশেম আলীর বিচার চলে, তখন তিনি অবসরে যান। তো আপনারা জানেন, অবসরে গেলে 1 বছর পর্যন্ত এলপিআরে থাকে যে কোনো বিচারক অথবা সরকারি কর্মকর্তারা। এই 1 বছরে তাদেরকে ট্রিট করা হয় যে তারা সরকারি চাকরিতে আছে, বেতন পায়, ভাতা পায়, সরকারি বাড়ি পায় এবং অন্যান্য সুযোগ সুবিধা বহাল থাকে। তো তিনি যেদিন এলপিআরে গেলেন, নজরুল ইসলাম সাহেব, সেদিন তিনি 1 সপ্তাহের মাথায় জাস্টিস সিনহার কোর্টে যখন এই যুদ্ধ অপরাধীর বিচার চলছিল, তখন তিনি গিয়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়ালেন। তখন প্রসিকিউশন টিম সিরিয়াসলি
অবজেকশন দিল যে তিনি তো এখনো জাস্টিস, কারণ এলপিআরে থাকা মানে তিনি আরও 1 বছর জাস্টিস। সুতরাং বাংলাদেশের আইন মোতাবেক, বাংলাদেশের সুপ্রিম কোর্টের রুল মোতাবেক কোনো জাস্টিস যতদিন পর্যন্ত না তিনি পূর্ণাঙ্গ অবসরে যাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্লায়েন্টের পক্ষে দাঁড়াইতে পারেন না। তখন জাস্টিস সিনে সাহেব ওই আদালত 1 সপ্তাহের জন্য মুলতবি করেন। সেই ইমোরাল আইন ভঙ্গকারী ব্যক্তিকেই এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আর্মিদের বিরুদ্ধে যে বিচারটি হচ্ছে সেই বিচারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর থেকে এনে। আচ্ছা, এই দুজনের পরিচয় তো আপনারা পেলেন। এখন যে জায়গাটিতে সমস্যা দেখা দিয়েছে, আর্মির যে প্রধান জনাব ওয়াকারুজ্জামান, তিনি বেশ কিছুদিন আগে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে দেখা করেছেন। দেখা করে তিনি বলেছেন যে আর্মিতে যারা সার্ভিসে আছে তাদের যদি বিচার হতে হয় আর্মি আইনে হবে, তাদের বিচার সিভিলিয়ানের আইনে হবে না। বাংলাদেশে যদি আর্মি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতো, আর্মি যদি দুর্নীতির সাথে জড়িত থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারতো না। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে, যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিকে ডিকটেট করে, যেই দেশের আর্মি গণহত্যা করে, মানবতাবিরোধী অপরাধ করে এবং জননির্যাতনের সাথে জড়িত থাকে, তাদেরকে জাতিসংঘ কখনো শান্তিরক্ষী বাহিনী নিতে নেয় না। তাহলে আপনারা বোঝেন এখন বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা যারা ডিজিএফআই, এনএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে, প্রধান ছিল, তাদের বিরুদ্ধে এখন এই জামাতিরা, এই ডক্টর ইউনূসের ফালক পুত্ররা কি করেছে? গণহত্যার অভিযোগ আনছে। গণহত্যা না, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। এই মানবতা বিরোধী অপরাধটা কি? মানবতা বিরোধী অপরাধ হচ্ছে এমন কোনো অপরাধ যেই অপরাধটি কোনো একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে। হঠাৎ করেই বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা কেন জারি করা হলো সেই প্রশ্ন উঠেছে। এই সতর্কতা জারি করা হয়েছে গত সপ্তাহে, কিন্তু কোনোভাবেই গণমাধ্যমে এই 1 সপ্তাহ খবর আসেনি। গণমাধ্যম 1 সপ্তাহ পরে সেই খবরটা তাদের হাতে পেয়েছে। গণমাধ্যমে যখন খবর আসলো তখন প্রশ্ন তৈরি হতেই পারে যে বিমানবন্দরে বিশেষ সতর্কতা কেন জারি করা হলো? বিমানবন্দরকে কেন্দ্র করে কি হচ্ছে? সেটা কি দেশীয় কোনো ষড়যন্ত্র নাকি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র হচ্ছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক একটা মানে চক্র বিমানবন্দরের ব্যাপারে নানা ধরনের কার্যকলাপ করতে পারে। এই ব্যাপারটা যখন বলা হচ্ছে তখন এইরকম সন্দেহ জাগছে যে বিমানবন্দরের সতর্কতা জারি কি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে চলে যাওয়ার এক ধরনের প্রস্তুতির খবর গোয়েন্দা সংস্থা পেয়েছে? তারা কি বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করছে? সেই দেশ ত্যাগের ব্যাপারটা ঠেকানোর জন্যই বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হলো কিনা সেটাও একটা বড় প্রশ্ন হতে পারে। আদতে পেছনের কারণটা কি একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আর্মিদের দফায় দফায় বিচার হচ্ছে, দফায় দফায় সালিশ হচ্ছে, দফায় দফায় আলাপ আলোচনা হচ্ছে। দর্শক, বলছিলাম গত সপ্তাহে বিমানবন্দরে, বাংলাদেশের সমস্ত বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ওয়ান কাইন্ড অফ রেড অ্যালার্ট বলা যেতে পারে। সেই খবরটা মানে এসেছে 1 সপ্তাহ পরে। ডেইলি স্টারের শিরোনামটা এমন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি দিয়ে তারা শিরোনাম করেছে বিমানবন্দরে সতর্কতা জারি। কি বলছে তারা? তারা বলছে দেশের বিমানবন্দরের সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ এবং বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিতে 10 দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত সপ্তাহে জারি করা হয়েছে এই নির্দেশনা। সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটছে। বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে, এমনটা সরকারের তথ্য। আর নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ইমেল বা লিঙ্ক এড়িয়ে চলা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল
ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় রাখা সহ অনেক পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB শার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি চেক ইন ও বোর্ডিং সিস্টেম সাপোর্ট দেওয়া একটি প্রতিষ্ঠানে সাইবার হামলার কারণে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রো সহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে অনেক ফ্লাইট বিলম্বিত এবং বাতিল হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর এবং বার্লিন বিমানবন্দরেও একই রকম সাইবার হামলায় ক্ষতির শিকার হয়েছে। পাশাপাশি ডাবলিন বিমানবন্দরে এই সমস্যার কিছুটা প্রভাব পড়েছে। এছাড়া আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর কর্কও প্রভাবিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, সম্প্রতি বিশ্বজুড়ে সরকার ও কোম্পানিগুলোকে লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটছে। এই হামলার প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও অটোমোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে। রয়টার্স এই তথ্য দিচ্ছে বটে, কিন্তু বাংলাদেশে আশঙ্কাটা কাদেরকে কেন্দ্র করে? বাংলাদেশের আশঙ্কা কি আন্তর্জাতিক মহলকে কেন্দ্র করে, নাকি দেশেরই একটা মহল তৈরি হয়েছে যারা বিমানবন্দরকে অকেজো করতে চায়? এর পেছনে অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। বিমানবন্দরের সফটওয়্যার সিস্টেম অকেজো করে যদি বিশেষ কোনো মানে অসাধু চক্র বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টোপকে বিমানে চলে যেতে পারে, এরকম একটা প্রচেষ্টা হতে পারে। আরেকটা সতর্কতার ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে যে সরকারের টার্গেটেড পিপলগুলো যেন কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারে, সেই ব্যাপারে সতর্কতা জারি করা হতে পারে। কারণ আমরা এরই মাঝে দেখেছি যে অনেক ব্যক্তি বিমানবন্দর পার হয়ে বিদেশে যেতে পারেননি, অনেককে আটকে দেওয়ার ঘটনা আমরা দেখেছি। সেই সংখ্যা সামনে বাড়তে পারে, এরকম আশঙ্কা থেকেও এরকম সতর্কতা জারি করা হতে পারে। কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে সাইবার হামলা থেকে বাঁচার জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতো ছোট একটি দেশে, বাংলাদেশের বিমানবন্দরে আন্তর্জাতিক মহল কি সাইবার হামলা চালাবে, নাকি এর সঙ্গে দেশীয় কোনো মহলের যোগসাজশ রয়েছে? সেই ব্যাপারটা সরকারের বোধহয় আরো বেশি সচেতন হয়ে মানে খোলামেলা গণমাধ্যমে কথা বলা উচিত, যাতে করে বাংলাদেশের জনগণ অন্তত একটু স্বস্তিতে থাকতে পারে যে এই ঘটতে যাচ্ছে, কিংবা এই ব্যাপারগুলো ঘটতে পারে, যেখানে সবাইকেই সচেতন থাকতে হবে। দর্শক, আপনার কি মনে হয়, শুধু কি সাইবার হামলা প্রতিরোধের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সঠিক করে বলতে পারছি না, তবে তারও জড়িত থাকতে পারে, সেটি সময় বলবে। তবে জামায়াতে ইসলামী সরাসরিভাবে তাদের সাথে জড়িত। এখন এই অবস্থায় বাংলাদেশে যে একটি টান উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনাকর পরিস্থিতিতে যেই কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে। আর্মি যদি ক্ষমতা নেয়, প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাজুলকে। এই তাজুলকে গ্রেপ্তার করা হবে, এবং তার ভবিষ্যৎ কি আছে, তার কপালে কি আছে, আমরা এখন বলতে পারছি না। তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন, এই জাতি দেখতে পাবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ডিসপিউট গত 30 বছর 40 বছরের ভিতরেও নেই। অর্থাৎ এরশাদ 30 বছর বলবো আমি, এরশাদের সরকার যখন সেনাবাহিনী সরকার সর্বশেষ জিয়াউর রহমান এবং এরশাদের পর বাংলাদেশে 2006 সালে একবার সেনা শাসক, তারা কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসেনি, তারা পরোক্ষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছে, এখনও কিন্তু করছে। কিন্তু এবার যেটি হবে, সেনাবাহিনী তাদের পছন্দ মতো সিভিলিয়ান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থা করবে। আর এই লক্ষ্যেই সেনাবাহিনী যেই কোনো সময়ে ক্ষমতা নিয়ে যেতে পারে। আর ভারতও এই বিষয়টিকে গভীরভাবে দেখছে। ভারতের প্রস্তুতি রয়েছে, যদি বাংলাদেশের সীমান্তে ভারত কোনো রকমের সমস্যা আসে, সেটাকে মোকাবেলা করার জন্য শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, মিজোরাম এইসব অঞ্চলে ভারত অলরেডি তাদের ব্যবস্থা এবং সৈন্য সমাবেশ করে রেখেছে, যাতে করে যেই কোনো খারাপ অবস্থা মোকাবেলা করা যায়। আসুন
বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশকে যারা ভালোবাসুন, বাংলাদেশে যেন কোনো এনার্কি নেমে না আসে, বাংলাদেশে যেন কোনো ব্লাডশেড না হয়। বাংলাদেশের বিচার আমরা সবাই চাই, কিন্তু সেটা হতে হবে আইনের মাধ্যমে বিচার। ওই রাজাকাররা মুক্তিযোদ্ধার বিচার করবে, সেই বিচার